নমস্কার বন্ধুরা, সুস্মিতার গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের গল্প শোনাতে বেশ কয়েকটা দিন দেরি করে ফেললাম। বেশ কয়েকটা দিন পর আমি একটা গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটির নাম হচ্ছে গুন্ডামি, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। বন্ধুরা, গল্পটা যদি ভালো লাগে প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। গল্পটাতে একটা লাইক অবশ্যই করতে ভুলবেন না। সাবস্ক্রাইব এবং লাইকের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের গল্প, গুন্ডামি, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়। ট্রাম এলো মানুষ বোঝাই। গাড়ি দাঁড়াবার আগেই শান্তা লক্ষ্য করেছে লেডিস সিট খালি নেই একটিও। ঠেলে ঠুলে কোনো রকমে উঠে দাঁড়াবার একটু স্থান হতে পারে, তবু শান্তা এই ট্রামেই উঠে পড়ল। এ সময় এখানে আজকাল লেডিস সিট প্রায়ই খালি থাকে না। সে আশায় থাকলে কটা ট্রাম ছেড়ে দিতে হবে তার ঠিক নেই। তার চেয়ে উঠে পড়াই ভালো। মেয়েরা কেউ হয়তো কিছু দূরে গিয়ে নেমে যেতে পারে, পুরুষেরা হয়তো কেউ সিট ছেড়ে দিতে পারে। দুজনের বেঞ্চের একজনের এ সুমতি হলে অন্যজনের মনে যাই থাক আর যাই মনে হোক, তারও আসন ছেড়ে উঠে না দাঁড়িয়ে উপায় থাকে না। শান্তা তখন প্রথম ভিতরের দিকের জানালা ঘেঁষে বসবে, তারপর এ ভদ্রতা যিনি করেছেন তাকে ডেকে পাশের জায়গা দেখিয়ে বলবে, আপনি বসুন। যদি কেউ ভদ্রতা করে। মেয়েদের জন্য রিজার্ভ সিটের ব্যবস্থা হবার পর থেকে কি যেন হয়েছে পুরুষদের, কদাচিৎ এ ভদ্রতা পাওয়া যায় না। ভদ্রঘরের মেয়ে দাঁড়িয়ে আছে টের পেয়েও একান্ত উদাসীনের মতো মুখ করে ঠায় বসে থাকে। ওরকম ভাব করে বলেই বিশ্রী লাগে শান্তার। যদি একবার গ্রাহ্য না করত, সচেতন হয়ে না উঠত, কিছুই মনে করত না সে। তবু এরা শুধু ভদ্রতা না করেই ক্ষান্ত। কত লোক যে কি বিশ্রী অভদ্রতাও করে ভিড়ের সুযোগে। মেয়েদের কাছে সেই অভদ্রতার এমন বিবরণ শান্তা শুনেছে যে রক্তে তার আগুন ধরে গেছে। ব্যাপারটা কল্পনা করতে গিয়ে চুপচাপ বিনা প্রতিবাদে সে অপমান ওরা কি করে সহ্য করে গিয়েছে শান্তা ভেবে পায়নি। ভিড়ে অত লোকের মধ্যে বিচ্ছিরি ব্যাপার নিয়ে হাঙ্গামা করতে ওদের নাকি লজ্জা করে। লজ্জা, মানুষের কুৎসিত নির্লজ্জতা সয়ে যাওয়া, মেনে নেওয়া, লজ্জাবতী লতা সব। ঠিক মাঝে মাঝে ট্রামের মানুষের অসভ্যতার পরিচয় শান্তাও অবশ্য পেয়েছে, কিন্তু সেসব খুব সামান্য তুচ্ছ ব্যাপার। অন্যায়টুকু ইচ্ছাকৃত কিনা সে বিষয়েও যথেষ্ট সন্দেহের অবকাশ থেকেছে। ভদ্র বেশধারী মানুষগুলির মধ্যে কে দোষী তাও সবসময় ঠিক করতে পারেনি। মাধবী, অনুপমা আর শোভনার মতো অপমান যদি তার ভাগ্যে জুটত একদিন, একজন হোক আর 5 জন হোক, তৎক্ষণাৎ বুঝিয়ে দিত সেই সব বজ্জাত গুন্ডাদের যে সব বাঙালি মেয়ে নিরীহ গো বেচারি নয়। হাঙ্গামা বাঁধাতে, মজা টের পাইয়ে দিতে ভয় পায় না, দ্বিধা করে না। এমন মেয়েও আছে। ট্রামে বাসে মেয়েদের প্রতি এক শ্রেণীর লোকের পশুর মতো আচরণের বিরুদ্ধে শান্তার মনের তীব্র প্রতিবাদ প্রায় এই আফসোসের রূপ নিয়েছে যে অন্তত একটা পশুকেও উপযুক্ত শাস্তি দেবার সুযোগ তার জুটল না। সব দিন সমান যায় না। এতদিন পরে তার সুযোগ আসে আজ। ট্রামে উঠবার প্রায় সঙ্গে সঙ্গে লেডিস সিটের কাছাকাছি গিয়ে যখন দাঁড়িয়েছে, ভিড়ের জন্য যে নয় তাতে এতটুকু সংশয়ের অবকাশ থাকে না। এ ইচ্ছাকৃত কুৎসিত হস্তক্ষেপ। ফুঁসে উঠে শান্তা ঘুরে দাঁড়ায়। দোষী হবে একজন, সম্ভবপর দুজনের মধ্যে। একজন মাঝবয়সী ভদ্রলোক, গায়ে চাদর, গলায় কমফটার জড়ানো, মাথায় ছোট ছোট করে ছাটা চুলে সিথি প্রায় নেই বললেই চলে, কিন্তু সযত্নে আঁচড়ানো, গোঁফ দাড়ি চাঁচা মুখে গম্ভীর বিষাদ। চোখ হয় রাত জাগার জন্য নয় অসুখের জন্য নিষ্প্রভ। তার পাশে দামি গরম কোট গায়ে এক যুবক, মাথার রুক্ষ চুল বাতাসে উড়ছে,
চোখে চশমা, মুখে ব্রণর দাগ, আর ভদ্র জীবনযাপনে মানুষের মুখে যে একটা মৃদু কমনীয়তার আবরণ পড়ে, তার বদলে দুর্দান্ত বিশৃঙ্খল জীবনের ছাপ। তাকানিটাও স্পষ্ট আর উদ্ধত। রোগাটে গড়ন হলেও গায়ে বেশ জোর আছে মনে হয়। ভদ্র জীবনযাপনে যেমন হয় না, শরীরটাও সেরকম শক্ত। বাঁ হাতে কাগজে মোড়া একটা বোতল ধরা আছে, মদের কিনা কে জানে। ডান হাতটা কোটের পকেটে ঢোকানো। কোটের পকেটে হাত ঢুকিয়ে রেখে বোতল ধরা বাঁ হাতের কবজি দিয়ে রডটা চেপে ট্রামের দোল সামলাচ্ছে। খালি হাতে রডটা ধরেনি কেন অনুমান করতে যেন কষ্ট হবে শান্তার। বোকারাও তা বুঝতে পারে। ক্রুদ্ধ হয়ে শান্তাকে ঘুরে দাঁড়াতে দেখে সে হাতটা পকেটে ঢুকিয়ে দোষ গোপন করার চেষ্টা করে। বোকারাও তা বুঝতে পারে। ডান হাতে ছেলেটির বাগালে শান্তা সজোরে এক চড় কষিয়ে দেয়। তার চশমাটা ছিটকে পড়ে। পরক্ষণেই শোনা যায় কার পায়ের চাপে চশমার কাঁচ ভাঙার শব্দ। বজ্জাত কোথাকার, গুন্ডা কোথাকার, শান্তা গর্জন করে বলে। তোমাদের জন্য মেয়েরা ট্রামে চলাফেরা করতে পারবে না। আরোহীদের দিকে সে মুখ ফেরায়। ভিড়ে ঠেলাঠেলি হয়, কিছু মনে করি না, কিন্তু ইচ্ছে করে মেয়েদের গায়ে হাত দেবে, বজ্জাতি করবে, আপনারা তা সয়ে যাবেন চুপচাপ? খুব একচোট মার চলে। হইচই হাঙ্গামার হদিশ পেয়ে ড্রাইভার ট্রাম থামিয়ে দেয়। লোকটির হাত থেকে কাগজে মোড়া বোতলটা পড়ে ভেঙে যায়। ছড়িয়ে পড়ে অ্যান্টিসেপটিক ওষুধের তীব্র গন্ধ। বাঁ হাত দিয়ে সে আঘাত ঠেকিয়ে আত্মরক্ষার চেষ্টা করে। ডান হাতটি কোটের পকেট থেকে বার করে না। পাশ ফিরে ঘুরে দাঁড়িয়ে পকেটে ভরা ডান হাতটা মেয়েদের প্রথম বেঞ্চ আর ট্রামের সাইডের কোণের দিকে আড়াল করে রেখে এক হাতে যতটুকু পারে ঠেকিয়ে রাখে মার খাবার ইচ্ছেটা তার অদ্ভুত মনে হয়। মুখে সে প্রতিবাদ করে যায় অবিরাম। নাক আর মুখ থেকে যখন রক্ত বার হতে থাকে, তখনও কাছে গিয়ে তাকে মারতে না পেরে একটি ছেলে এক প্রৌঢ় ভদ্রলোকের হাতের লাঠি ছিনিয়ে নিয়ে তার মাথায় বসিয়ে দেয়। কপাল বেয়ে রক্ত গড়িয়ে আসে। মারমুখ মানুষগুলিকে তখন শান্তাই থামিয়ে দেয়, আর মারতে সে বারণ করে সবাইকে। চেঁচিয়ে বলে, যথেষ্ট হয়েছে, এবার ছেড়ে দিন। কিন্তু তার কথা কানে তোলে না কেউই। লোকটাকে একবার মেয়েদের বেঞ্চের ওপর পড়ে যাবার উপক্রম করতে দেখে শান্তা জোর করে কয়েকজনকে ঠেলে দিয়ে তাকে খানিকটা আড়াল করে দাঁড়ায়। তখন মার বন্ধ হয়। ট্রাম আবার চলতে আরম্ভ করে। দেখা যায় মেয়েদের দুটি বেঞ্চই খালি। হাঙ্গামার সূত্রপাতে 4 জন ভদ্রমহিলাই ভয় পেয়ে নেমে গেছেন। চাদর গায়ে মাঝবয়সী সেই ভদ্রলোকটিকেও আর গাড়িতে দেখা যায় না। তার অন্তর্ধান অবশ্য কারো খেয়ালে আসে না। শান্তা বসে, অন্য বেঞ্চে বসে 2 জন পুরুষ। অপরাধী লোকটি সেইখানেই ঠেস দিয়ে দাঁড়িয়ে বাঁ হাতে রুমাল বার করে মুখের রক্ত মুছতে থাকে। এদিক ওদিক থেকে তার কাছে ছিটকে আসে টিটকিরি আর মন্তব্য। সামনের সিট থেকে অনেকে মুখ ফিরিয়ে ফিরিয়ে তার দিকে তাকায়। শান্তাকেও দেখে নেয়। 3টি বন্ধু, এক অফিসেরই কেরানি হবে। তারা 3 জনই। আর চোখে শান্তার দিকে চেয়ে চেয়ে কি যেন বলা বলি করে আর হাসাহাসি করে নিজেদের মধ্যে। ট্রাম চলে। 2-4 জন নামে, 2-4 জন ওঠে। দাঁড়িয়ে যারা বসবার জন্য ওত পেতেছিল, তারা সুযোগ পাওয়া মাত্র ঠেলে ঠুলে বসে পড়ে, হয়তো শুধু 2-3 মিনিটের জন্যই। আপিসক্লান্ত দেহে একটু বসেই যেন টিকিটের দাম উসুল করে আর ন্যায্য অধিকার আদায় করে আনন্দ লাভ করতে চায়। তারপর লোক নামে বেশি, ওঠে কম। গাড়িতে ভিড় কমতে কমতে শেষে বসবার লোকের অভাবে 2-4টি সিট খালি পড়ে থাকে। একটা পার্ক পেরিয়ে যায়, মাঠ এগিয়ে আসে। শান্তা উঠে ঘন্টা বাজাতে হাত বাড়িয়ে অভাবনীয় আঘাত পেয়ে বনে যায়। এত মার খেয়ে আর এত লজ্জা পেয়েও লোকটা এ গাড়ি থেকে প্রথম সুযোগেই নেমে পালিয়ে যায়নি। পিছনের লম্বা বেঞ্চের শেষ প্রান্তে বসে সে সিগারেট ধরাবার চেষ্টা করছে। ডান হাতটা বার করেছে পকেট থেকে। হাতের কবজি থেকে আঙুল পর্যন্ত মোটা ব্যান্ডেজে মোড়া।
ওর বাহাতে ওষুধের বোতল ছিল, হাতটা ছিল রডে ঠেকানো, ব্যান্ডেজ বাঁধা ছিল ডান হাতটা, সেটি ছিল কোটের পকেটে। কি সর্বনাশ! শান্তার হয়ে কন্ট্রাক্টর ঘন্টা মারে। কলের পুতুলের মতো শান্তা নেমে যায়। তার মনে পড়ে যায় তারই সেজো মামার কথা। 7-8 বছর যার কোনো খোঁজখবর সে রাখে না। ট্রামের সেই চাদর গায়ে বিষণ্ণ গম্ভীর মাঝবয়সী ভদ্রলোকের মতো ছিল তার সেজো মামার বাইরের রূপ। ধীর স্থির ভদ্র, সংসার সংগ্রামে আহত শান্ত যোদ্ধার মতো। কিন্তু কি বিকৃত ছিল তার মন, কি বজ্জাত ছিল সে। মাটির সঙ্গেই শান্তা মিশিয়ে যেত, যদি অবশ্য মার খাবার পর এক গাড়ি লোকের সামনে নিজের নির্দোষিতার অকাট্য প্রমাণ উপস্থিত করে মানুষটা শান্তাকে মাটির সাথে মিশিয়ে দিত। কেন সে তা করেনি শান্তা ভেবে পায় না। হয়তো খেয়াল হয়নি, ভেবাচাকা খেয়ে গিয়েছিল, হয়তো ভেবেছিল ওই অন্ধ উচ্ছ্বসিত উত্তেজনার সময় মানুষের মনে যুক্তিতর্ক হাজির করা বৃথা। ব্যান্ডেজ বাঁধা হাতটা প্রমাণস্বরূপ সামনে ধরলে কেউ ধরে মুচড়ে দিতে পারে, এ ভয়টাও হয়তো ছিল। কারণ যাই হোক, কোনো রকম বিপদ ঘটেনি বলে, সকলের কাছে তাকে মরতে হয়নি বলে, লজ্জা আর অনুশোচনার সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেবার মতো না হোক, লজ্জা তার খুব তীব্রই হয়েছে। পরিত্রাণে বেঁচে যাবার স্বস্তিও সে অনুভব করে। সব শুনে অনুপমা বলে, মা গো, কি গোয়ার মেয়েই তুই ছিলি! আমি হলে। গতকাল এ প্রশংসায় শান্তা গর্ববোধ করত। তার কাণ্ড কল্পনা করেই অনুপমার মুখে মেয়েলিপনার সঞ্চার দেখে মনটা তার বিরক্তিতে ভরে যায়। শোভা বলে, ছি ছি ছি, ছেলেটার জন্য এমন মায়া হচ্ছে ভাই। মায়া? মায়া? তার কি মায়া হয়নি? ভুল করেছে বোঝার আগেই তো মায়া হয়েছিল তার। তাই তো সে থামিয়ে দিয়েছিল সকলকে, নইলে আরো মার খেয়ে মরে যেত না লোকটা। এরা তাকে মায়া করতে শেখাচ্ছে। মাধবী বলে, ক্ষমা চাওয়া উচিত ছিল তোর, যখন জানতে পারলি ও বেচারার কোনো দোষ ছিল না। ক্ষমা? ক্ষমা কি চাওয়া যেত? উচিত হতো ক্ষমা চাওয়া। আগেও সে ক্ষমা চাওয়ার কথা ভেবেছে। বাড়ি ফিরে আবার কথাটা মনে মনে নাড়াচাড়া করে। বন্ধুদের ব্যাপারটা বলে, ওদের সঙ্গে আলোচনা করে মনটা হালকা করার জন্য অফিসের কাপড় বদলেই অধীর আগ্রহে সে ছুটে গিয়েছিল ওদের কাছে। কিন্তু ওরা যেন আরো বিগড়ে দিয়েছে তার মনটা। তার ভুলটাকে তালগোল পাকিয়ে দাঁড় করিয়ে দিতে চাইছে মস্ত বড় অমার্জনীয় অপরাধে। ভুল সে করেছে, বিশ্রী ভুল করেছে, অতি শোচনীয় হয়েছে তার ভুলটা। তা কি সে অস্বীকার করেছে? তবু ভুল তো ভুল ছাড়া আর কিছুই নয়। ভুল যখন হয়ে গেছে, উপায় কি? ওদের কাছে না গিয়ে সুধীর বা অশোকের সঙ্গে আলোচনা করলে ভালো হতো। ওরা পুরুষ মানুষ, ব্যাপারটা হয়তো ঠিক বুঝতে পারত ওরা, এমন করে তাকে দমিয়ে দিত না। মাধবীর শখের চাকরি। অনু আর শোভা কিছুই করে না, দরকারও নেই। তার চাকরির প্রয়োজনের খাতিরে বাপের আয়ে সংসার চলে না। ওরা তাকে মনে মনে অবজ্ঞা করে। মাধবীর চাকরি করায় আদর্শ, গর্ব, গৌরব সবই আছে, কিন্তু তার চাকরি করার কোনো বৈশিষ্ট্য নেই। দরকারের জন্য, অভাবের জন্য বাধ্য হয়ে চাকরি করাতে বাহাদুরি আছে কি কোনো মেয়ের? মেয়েদের সম্মান রক্ষার রোগটাও তার নিছক গোয়ার তুমি পাগলামি। কিন্তু ক্ষমা চাওয়া, দোষ করে ক্ষমা চাইতে শান্তা কখনো দ্বিধা করেনি। এক্ষেত্রে কি সে নিয়ম খাটে? অত কাণ্ডের পর অজানা অচেনা একটা মানুষকে কি বলা যেত, আমায় ক্ষমা করুন, আমি ভুল করেছি? সেটা কি ব্যঙ্গের মতো শোনাতো না, ন্যাকামির মতো? তাছাড়া যেরকম রুক্ষ কঠোর উদ্ধত চেহারার ছেলেটা, মনের অবস্থাও যেরকম থাকা খুব স্বাভাবিক ছিল তার পক্ষে। ক্ষমা চাইলে রাগের মাথায় যদি কিছু বলে বসতো, করে বসতো, বিনা দোষে অত মার খেয়ে, ওরকম লাঞ্ছনা আর অপমান পেয়ে। ক্ষমা চাইতে গেলে সব ভুলেই ক্ষমা করে দেওয়া কি কারো পক্ষে সম্ভব হতো? রাত্রে ঘুমিয়ে শান্তা স্বপ্ন দেখে, হু হু করে ট্রাম চলেছে মাঠের মধ্যে। ট্রামের ভিতরে বাইরে অন্ধকার। মাধবী, অনু আর শোভা ছাড়া কেউ নেই গাড়িতে।
তার সর্বাঙ্গে ব্যান্ডেজ বাঁধা, নড়বার চড়বার ক্ষমতা নেই। তাকে নিচে শুইয়ে রাখা হয়েছে। ট্রামের ঝাঁকুনিতে গড়িয়ে গড়িয়ে সে দরজার দিকে চলতে থাকে। চিৎকার করে ওদের ডাকতে গিয়ে গলা দিয়ে আওয়াজ বের হয় না। সরতে সরতে দরজা দিয়ে গড়িয়ে চলন্ত ট্রাম থেকে সে পড়ে যাবার উপক্রম করে। একটা উৎকট আতঙ্কে তার ঘুম ভেঙে যায়। রাত্রে ভালো ঘুম না হওয়ার জন্য পরদিন হৃদয় মন একটু ভোঁতা থাকায় ঘটনাটা পিছিয়ে যায় কয়েক ঘন্টার চেয়ে অনেক বেশি দূর অতীতে। গুরুত্ব কমে যায় অনেকটা। বাপ মা ভাই বোনেদের টানাটানির সংসারে বাস্তবতা আজ তার বড় ভালো লাগে। অফিসে যেতে পথে সাথী পায় পছন্দসই পুরনো একজন চেনা মানুষকে, অনেকদিন যার সঙ্গে দেখা হয়নি। অফিসে সময়টা ভালো কাটে। অফিসের একটি মেয়ে বলা মাত্রই রাজি হয়ে যায় তার সঙ্গে সিনেমা দেখে রাত করে বাড়ি ফিরতে। বেশ ঘুমও হয় রাত্রে। এমনই সাধারণভাবে দিনগুলো তার কেটে যেতে থাকলে ট্রামের ঘটনাটা অল্প দিনের মধ্যেই তার স্মৃতির জাদুঘরে চলে যেত, একটা বিশেষ স্থান পেত এই মাত্র। কিন্তু পরদিন থেকে ঘটনার জের চলতে থাকে দিনের পর দিন। জের টেনে চলতে থাকে দেহ মনে আহত ও লাঞ্ছিত অপর পক্ষ। বিকালে অফিস থেকে বেরিয়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছে। যে ট্রামটা আসছে তাতে লেডিস সিট একটাও খালি থাকবে কিনা ভাবছে। কোথা থেকে সে এসে দুহাত তফাতে দাঁড়ালো প্রতীক্ষারত কয়েকজনের মধ্যে। তার দিকে না তাকিয়ে ডান হাতটি তেমনভাবেই পকেটে ঢোকানো, মাথায় সরু এক ফালি বাড়তি ব্যান্ডেজ। সেদিন ট্রামে মার খাবার চিহ্ন। ট্রামে আজ একটা লেডিস সিট খালি ছিল। শান্তা উঠল না। দাঁড়াবার জায়গা ছিল, সে উঠল না। পরের ট্রামে শান্তার সঙ্গে সেও উঠল। শান্তার পর আরো দুজন পুরুষ যাত্রীর পিছনে। একটি অ্যাংলো মেয়ে নেমে যাওয়া পর্যন্ত শান্তা যতক্ষণ দাঁড়িয়ে রইল, 2-3 জন যাত্রীর ব্যবধান সে কমাবার চেষ্টা করল না। তা শান্তাকে খানিকটা আশ্চর্য ও নিশ্চিন্ত করে। প্রতি মুহূর্তে শান্তা অপেক্ষা করছিল সে তার গা ঘেঁষে এসে দাঁড়াবে, আর কোনো রকমে একটা প্রতিশোধ নেবে সেদিনকার লাঞ্ছনার। এরকম কোনো উদ্দেশ্য নিয়েই যে লোকটি ট্রাম স্টপেজে তার প্রতীক্ষায় দাঁড়িয়েছিল, শান্তার তাতে কোনো সন্দেহ ছিল না। ওর মতলবটা কি না জানা থাকায় অজানা আতঙ্কে তার বুকটা ঢিপঢিপ করছিল। কিন্তু সে কিছুই করল না। গাড়ির ভিড় কমে গেলে সামনের সিটে বসা ব্যান্ডেজ বাঁধা হাতটি বার করে জানালায় রাখা আর শান্তার পিছু পিছু ট্রাম থেকে নামাকে যদি কিছু না করা বলা যায়। পিছু পিছু বাড়ি পর্যন্ত যাবে সন্দেহ নেই। এবার শান্তা ওর মতলবটা টের পায়। তার বাড়িটা চিনবার জন্য ও আজ তার সঙ্গ নিয়েছে। ট্রামে এত লোকের মধ্যে কিছু করা সম্ভব নয়। আজ বাড়ি চিনে রাখছে, সুযোগ সুবিধা মতো একদিন এসে শোধ নেবে। একটু এগিয়ে গিয়ে বাঁয়ে শান্তার বাড়ির মোড়। মোড় ঘুরবার সময় মুখ ফিরিয়ে সে দেখতে পায় লোকটি তার পিছু নেয়নি, ট্রাম স্টপেজেই দাঁড়িয়ে আছে। ভয় ভাবনা অস্বস্তি নিয়ে শান্তা বাড়িতে ঢোকে। সেদিন আর বাইরে যায় না। বাড়িতে কিছু বলবে কি বলবে না ঠিক করতে করতে আর বলা হয় না। বাড়ির লোক বড় হইচই করে সামান্য বিষয় নিয়ে। পরদিন অফিস যাবার সময় দেখা যায় যুবকটি ট্রাম স্টপেজে দাঁড়িয়ে আছে। আজ সে একা নয়, সঙ্গে একজন সমবয়সী যুবক, সুশ্রী চেহারা, পরিচ্ছন্ন বেশ, কাঁধে দামি শাল। অফিস টাইমের ভিড় এখানেও হয়, যদিও ডিপোটা হাতের কাছেই। শান্তার পিছনে ওরা ওঠে। শান্তার লেডিস সিট পেরিয়ে সামনের দুটো বেঞ্চের পরে বসে। মাথা নিচু করে তারা দুজনে কথা বলে। ছেলেটির সঙ্গী মুখ ফিরিয়ে প্রায় বিস্ফারিত চোখে শান্তার দিকে তাকায়, আবার গভীর আগ্রহে তার কথা শোনে, আবার তাকায়। শান্তার সর্বাঙ্গে ঘুরে বেড়াতে আরম্ভ করে বিছা আর আরশোলা। ফিরবার সময় সে একাই সঙ্গে আসে, পরদিনও সঙ্গে যায় এবং সে একাই আসে। পরদিন যাবার সময় লোকটির সঙ্গে থাকে সুন্দরী এক তরুণী। সামনের শেষ বেঞ্চে বসে দুজনে। তরুণী কথা শোনে লোকটির। কথা বলতে বলতে আঙুল দিয়ে লোকটির শান্তাকে দেখিয়ে দেয়, অকারণেই দেয়, কারণ গাড়িতে তখনও আর একটি মেয়েও ওঠেনি। তরুণী বিস্ফারিত নেত্রে তাকায় শান্তার দিকে। লোকটির কথা শোনে, আবার তাকায়।
একটা আর্তনাদ ঠেকে শান্তার গলায়। ঢোক গিলতে পারে না, মাথা ঝিমঝিম করে। এমনই চলতে থাকে দিনের পর দিন, দিনের পর দিন। লোকটির মাথার ব্যান্ডেজ অদৃশ্য হয়। ডান হাতের ব্যান্ডেজের বদলে আসে পাতলা চামড়ার তেলতেলে দস্তানা। কখনো একা, কোনোদিন একজন, কোনোদিন বা 2-3 জন সঙ্গী নিয়ে সে শান্তার সঙ্গে ট্রামে যাতায়াত করে। সঙ্গী থাকলে তারা গল্প শোনে আর শান্তাকে দেখে। ট্রামে পরিচিত কারোর সঙ্গে দেখা হলে তাকেও গল্প শোনায় সেও তাকায়। বাদ যায় 2-1 বেলা, 2-1 দিন। শান্তার যে জ্বর ছাড়ে, তার আশা জাগে এবার হয়তো লোকটির স্বাদ মিটেছে, বিরক্তি জেগেছে এই একঘেয়ে নিষ্ঠুর খেলায়। মন দিয়েছে নিজের কাজে, এবার হয়তো সে রেহাই পেল। কিন্তু তার আশা টেকে না। ট্রাম ছেড়ে শান্তা বাস ধরে। খানিক হেঁটে গিয়ে বাস ধরতে হয়। ঠিক 2 দিন পরে বাসে তাকে দেখা যায়। আগে বোধহয় সে বাসেই যাতায়াত করত, কারণ একা শান্তার সঙ্গে বাসে উঠলেও 4-5 জন পরিচিত লোককে সে শান্তাকে দেখিয়ে গল্প শোনায়। ওর নামটা জেনেছে, অমূল্য। ট্রামে পরিচিত লোক ওকে দেখে ডেকে বলেছে, আরে অমূল্য যে। অনেক তফাৎ থেকেই হয়তো বলেছে, কিন্তু খানিক পরেই অমূল্য ভিড়ি ঠেলে হাজির হয়েছে তার কাছে। কানে কানে বলেছে তার চিরন্তন কাহিনী। কিছু বলার নেই, কিছু করার নেই, কোনো ভদ্রতাই সে করে না। তার চেনাশোনা লোক, যাদের সে শান্তার বাহাদুরির গল্প শোনায়, তারা ছাড়া ট্রামের অন্য কোনো আরোহী বোধহয় টেরও পায় না কি ভয়ঙ্কর ভাবে সে উৎপীড়ন করছে গাড়ির একটি অসহায় মেয়েকে। শান্তা প্রাণপণে চেষ্টা করে অমূল্যকে তুচ্ছ করতে, অগ্রাহ্য করতে। ধার করে ভালো শাড়ি পরে প্রসাধনে বেশি মন দেয়। ট্রামে হয় বই পড়ায় ডুবে থাকার, নয় নির্বিকারভাবে বাইরে তাকানোর ভান করে। কিন্তু অমূল্যর আক্রমণ তো বাইরে নয়, একেবারে মনের উপরে। এই আক্রমণের বিরুদ্ধে কেন আত্মরক্ষা করতে পারবে? তার নিজেরই তো ভুল। তার নিজের অন্যায়ের গুরুত্ব অমূল্য তার কাছে দিনের পর দিন বাড়িয়ে দিতে থাকে। এমন সৃষ্টি ছাড়া রাগ আর প্রতিহিংসা সহজে জাগে কারোর মধ্যে? নিজের শত অসুবিধা তুচ্ছ করে এতকাল কেউ কি এমনভাবে প্রতিশোধ নেবার চেষ্টা করে যেতে পারে এত সামান্য কারণে? কত বড় ঘা খেলে মানুষের মন এভাবে বিগড়ে যায়, জীবন পণ করে এভাবে চালিয়ে যায় প্রতিশোধের সাধনা। ভাবলেও মাথা ঘুরে যায় শান্তার। একদিনের খেয়ালে, একদিনের গোয়ার তুমিতে একটা মানুষকে সে খেপিয়ে দিয়েছে। এত বড় অপকাজকে ভুল বলে উড়িয়ে দেওয়া চলবে কেন? সব দোষী তো তার। অমূল্য যদি আজ প্রকাশ্যে তার গালে চড় কষিয়ে দেয়, তার অমার্জনীয় অপরাধের কথা সকলকে শোনায়, তবু মুখ বুজে তাকে শাস্তি মেনে নিতে হবে। প্রসাধন ভেদ করে শান্তার মুখের বিবর্ণতা স্পষ্ট হয়ে ওঠে। বারবার বইয়ের পাতা থেকে বা বাইরের রাজপথ থেকে তার উদ্ভ্রান্ত দৃষ্টি অমূল্যের দিকে গিয়ে পড়ে। মাথা তার ঝিমঝিম করে। সপ্তাহ 5 পরে তারা একদিন দুজনে সামনে পিছনের জানালা ঘেঁষে বসে। ট্রাম চলেছে। দ্বিতীয়বার ট্রাম থামতেই উঠলেন ডাক্তারি কালো ব্যাগ হাতে এক প্রৌঢ় ভদ্রলোক, আটা প্যান্ট ও ঢিলে কোট পরা। শান্তাকে পেরিয়ে যেতে গিয়ে থামলেন, পিছনের 3 জন অগ্রগামী যাত্রীকে ঠেকিয়ে রেখে। অফিস যাচ্ছিস বুঝি? হ্যাঁ জ্যাঠামশাই, আপনি ট্রামে? পেট্রোল নেই। তোর জেঠিমাকে কাল সকাল থেকে 2টো পর্যন্ত কালীঘাট দক্ষিণেশ্বর করে বেড়ালো। কি করি, ট্রামে চেপে রোগী দেখছি। তা তোর চেহারা এত খারাপ কেন রে? অসুখ করেছে নাকি? না না, এমনি। পিছনের যাত্রীর তাগিদে এগিয়ে গিয়ে ভদ্রলোক অমূল্যর পাশে বসেন। বলেন, অমূল্য যে, কি খবর, কেমন আছো? শান্তার বুকটা ধড়াস করে ওঠে। ডাক্তার জেঠামশাই অমূল্যর চেনা মানুষ? অমূল্য বলে, ভালোই আছি। শান্তা পলকহীন চোখে তাকিয়ে থাকে। আত্মীয় স্বজনের মধ্যে এই মানুষটি চিরদিন তাকে বিশেষভাবে সাহায্য করে এসেছে।
অমূল্যর কাছে তার বীভৎস আচরণের বর্ণনা শুনে না জানি কি মনে করবেন। অমূল্যর কথা শুনতে শুনতে ডাক্তার জ্যাঠামশাইয়ের মাথাটা তার দিকে ঝুঁকে গেল। শান্তার চোখ ফেটে জল আসে। ডাক্তার জ্যাঠামশাই মুখ ফিরিয়ে তার দিকে তাকালে সে দু হাতে মুখ ঢেকে সামনের সিটের উপর মুখ নামিয়ে রাখে। সন্ধ্যার পর কেদার ডাক্তার তাদের বাড়ি আসেন, তেমনি আটো প্যান্ট পরা আর ঢিলে কোট পরে। তিনি ব্যস্ত মানুষ, কদাচিৎ বাড়িতে তার এরকম অযাচিত পদার্পণ ঘটে। বাড়িতে বেশ একটা সাড়া পড়ে যায়। শান্তা জানে ডাক্তার জ্যাঠা কেন এসেছেন, বাড়ির সবাইকে তার অপকর্মের কথা শোনাতে আর তাকে তিরস্কার করতে। ঘরে ঢুকে সে দরজা বন্ধ করে দেয়, টেবিলের কোণ ধরে দাঁড়িয়ে থাকে, মাথার ভেতরটা কেমন উল্টে পাল্টে পাক খেয়ে বেড়াতে থাকে। কেদার ডাক্তার ডাকতেই দরজা খুলে দেয়। কেদারের পায়ে তার হাত যেন আর্তনাদ করে ওঠে। আর কখনো আমি এরকম করব না ডাক্তার জ্যাঠা, কখনো করব না। কেদার বলে, তা ওরকম করো না করো সেটা তোমার খুশি। আমি শুনতে এলাম ও ছোঁড়াটা কি গুন্ডামি করেছে। কি সব বললো ভালো করে বুঝতে পারলাম না। পরদিন থেকে অমূল্য আর জ্বালাতন করে না শান্তাকে। তার জীবন থেকে সে একেবারে সরে যায় চিরদিনের জন্য। কয়েকদিন পরে স্বাক্ষরহীন একটা চিঠি পায় শান্তা। শ্রদ্ধাস্পদেষু, আপনার কাছে ক্ষমা ভিক্ষা করছি। ছেলেবেলা থেকে আমি একরোখা গোয়ার, কোনো রকম অন্যায় আমার সয় না, কিন্তু আপনার ভুলটা যে অন্যায় নয় এটা আমি বুঝে উঠতে পারিনি। ট্রামে একজন আপনাকে অপমান করেছিল সত্যই, আপনি ভুল করে ভেবেছিলেন আমি সেই পাষণ্ড। আমি আগে বুঝিনি এরকম শত শত ভুল হওয়া ভালো। মেয়েরা যদি নিজেদের সম্মান বাঁচাতে আপনার মতো রুখে দাঁড়ান। আপনার কাজ ভুলই বা বলি কি করে, আমিও দোষী বই কি। গুন্ডারা মেয়েদের পথে ঘাটে অপমান করছে জানি, তবু যদি আমার দুই এক হাতের মধ্যে আমার কোনো মা বোনের লাঞ্ছনা জুটছে কিনা খেয়াল না রাখি, আমিও দোষী হব বই কি। আপনি ঠিকই করেছিলেন, আমি ভুল করেছি। মেয়েদের সম্মান রাখার দায়িত্ব আমি ভুলে গিয়েছিলাম। অনেক অসভ্যতা করেছি, ক্ষমা করবেন। শান্তার উৎসুক চোখ ট্রামের এদিক থেকে ওদিক অমূল্যকে খোঁজে আজও। দেখা হলে একবার সে তাকে জানিয়ে দিত, মেয়েদের মান মেয়েরাই রাখতে জানে। পথে ঘাটে দুদশটা রুগ্ন বিকারগ্রস্ত ইয়ারকি টিটকিরি দিয়ে বা ভিড়ের মধ্যে খাবলা দিয়ে মেয়েদের মান কেড়ে নিতে পারে না। মানটা মেয়েদের গায়ের গয়না নয়, শুধু গায়েই থাকে না।